52 ভাষা আন্দোলন থেকে 24 আন্দোলন সবকিছু তো ওখান থেকেই শুরু না। তো প্রত্যেকটা ধূলিকণার মধ্যে ইতিহাস আছে এবং আমি খুবই গর্ববোধ করি। বিভিন্ন হলে ঘুরে, খেতে ঘুরে পেরেছেন তো? হ্যাঁ, 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 এটা অন্যরকম এক্সপেরিয়েন্স। যে খায় নাই সে বুঝবে না। টি-20 ক্যাপ্টেন এটা পার্ট অফ হিস্ট্রি। এইটা এটা তো কেউ রাইট, কেড়ে নিতে পারবে না। রাইট। বাংলাদেশ জাতীয় দলের প্রথম টি-20 ক্যাপ্টেন কে মনে আছে? অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সেঞ্চুরি মনে আছে? এমন অনেক রেকর্ড, অনেক ভালো স্মৃতি আমাদের দিয়েছেন এমন একজন আমার সাথে আছেন, শাহরিয়ার নাফিস। তার সাথে কথা বলবো। ক্রিকেট নয়, ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কিছুই জানেন, একটু ক্রিকেটের বাইরে কথা বলতে চাই। সেটা হচ্ছে নাফিস ভাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। হ্যাঁ। অনেক গর্ব করে অনুযায়ী বলেছেন। যদি সেই প্রথমে যেভাবে চান্স পেলেন বা পরীক্ষা দিলেন সেই ইতিহাসটা একটু বলতেন। আহ, আমি ঢাকা ইউনিভার্সিটি 2003-2004 শিক্ষাবর্ষের ছাত্র। আমি যখন ইন্টারমিডিয়েট শেষ মানে এইচএসসি শেষ করি নর্ডেম কলেজ থেকে, তারপরে অনেকটা দিন ক্যাম্পে ছিলাম, আন্ডার 19 টিমের ক্যাম্পে ছিলাম। তো আমার মনে আছে সালটা 2003-এর শুরুর দিকে পরীক্ষা হয়েছিল। আমি যখন ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদ পড়লাম তার 7 থেকে 8-10 দিন পরে মানে পরীক্ষাটা হয়েছিল। তো খুব একটা বেশি প্রিপারেশন নিতে পারি নাই, বাট যেহেতু নরেন কলেজের 2 বছরের যে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা ছিল সেইটা বেশ হেল্প করেছিল। তো সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। সি ইউনিটে খুব সম্ভবত 473তম হয়েছিলাম 630টা সিটের মধ্যে। মার্কেটিং পেয়েছিলাম। আর ডি ইউনিটে 88তম হয়েছিলাম 22,000 পরীক্ষার্থীর মধ্যে। পরে মার্কেটিং পড়ার ইচ্ছে ছিল, মার্কেটিং পড়েছি। মানে এটা সম্ভব কিভাবে হলো? মানে একজন ক্রিকেটার খেলছেন, আবার এত ভালো মানে রেজাল্ট করলেন। অনেকে তো এখন একটা ভীষণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, অনেক চেষ্টা করেন, অনেক সময় হয় না, মানে আনফরচুনেট। কিন্তু আপনি খেলাধুলা করলেন, ন্যাশনাল টিমে ছিলেন সেই সময়, ক্যাম্পও করছেন, আবার এভাবে চান্সও পেলেন, কিভাবে এটা সম্ভব হলো? এটা আসলে প্রথমত ফ্যামিলির সাপোর্ট ছিল। ইনফ্যাক্ট ফ্যামিলির সাপোর্টও ছিল, প্রেশারে ছিল। আব্বা আম্মা সবসময় যেটা বলতেন যে খেলতে দিব সমস্যা নেই, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর আলহামদুলিল্লাহ আই ওয়াজ লাকি এনাফ টু স্টাডি ইন গুড স্কুলস। ঢাকায় যখন 1992-তে ঢাকায় আসি, এর আগে আমার শিক্ষা জীবন শুরু বান্দরবানে। তারপরে যশোরের দাউদ পাবলিক স্কুলের ছাত্র ছিলাম আমি 3 বছর। তারপর রাইফেলস পাবলিক স্কুলে পড়েছি 4 বছর, 3, 4, 5, 6। এরপরে ক্লাস 7-এ যখন আমি উঠি, তার আগে ভর্তি পরীক্ষা দিয়ে সেন্ট জোসেফ এবং মির্জাপুর ক্যাডেট কলেজে। তো এটা নিয়ে বাসায় একটা ফাইট ছিল, বাট আব্বা অ্যালাউ করেছিলেন যে ঠিক আছে, যে খেলতে চায়। আব্বা আম্মা দুজনই অ্যালাউ করেছেন যে খেলতে চায় সেন্ট জোসেফে পড়তে পারে। তো সেন্ট জোসেফ স্কুল থেকে ম্যাট্রিক, তারপর নর্ডেম কলেজ, ওখান থেকে ইন্টার। সো এই যে ধারাবাহিক যে শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে এসেছি, এইটা হেল্প করেছে। তবে যখন ইউনিভার্সিটি উঠেছি তখন অনেক কঠিন ছিল, অনেক কষ্ট হয়েছে। কারণ আমি আমার ব্যাচের থেকে অলমোস্ট 2 বছর পরে শেষ করেছি পড়াশোনা। কারণ আমার খেলার কারণে খুব বেশি পরীক্ষাগুলো শেষ করতে পারিনি। বাট আমার মার্কেটিং ডিপার্টমেন্টের স্যার এবং ম্যাডামরা তারা আনবিলিভেবল হেল্প করেছে। তারা যদি আমাকে এই হেল্পটা না করতো তাহলে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হতো না। আমি লাকি ছিলাম যে আপনি যখন খেলেছেন আপনার শেষের দিকে, আমার শুরুর দিকে আমি একটা মৌসুম ওর সাথে খেলেছি, মানে আপনার এগেনস্টে খেলেছি। আসলে ওই খেলাগুলো কেমন মানে ইনভলভমেন্ট কেমন ছিল এবং কেমন এনজয় করতেন ক্যাম্পাস লাইফে? আপনি তখন স্টার হয়ে গেছেন 2008-এর সময় মেবি। ওই সময়টা যদি বলেন স্পেসিফিক, যে কেমন লেগেছে এবং কেমন লাগতো ওই সময়টা আপনার কাছে? ইউনিভার্সিটির ক্রিকেটটা একটা আনবিলিভেবল ফিলিং। আমি প্রথম যে বছরটা খেলি মার্কেটিং ডিপার্টমেন্ট টিমে, আমরা ওই বছরই চ্যাম্পিয়ন হই। আহ, তখন আমি ন্যাশনাল টিমে ঢুকি নাই। 4টা ম্যাচ খেলেছিলাম, 283 রান করেছিলাম, অ্যাভারেজ ছিল 283। বাট আমাদের ডিপার্টমেন্টের ক্রাউড, টুর্নামেন্টের ক্রাউড, এইটা আমাকে আসলে ফার্স্ট একটা বড় ভাইব দিয়েছিল। এর আগে আমি ন্যাশনাল আন্ডার 19 ন্যাশনাল টিমে খেলেছি, কিন্তু ক্রাউডের মধ্যে খেলতে কেমন লাগে, প্রেশার ম্যাচ খেলতে কেমন লাগে। ক্লাব ক্রিকেটও তো অত ক্রাউড ছিল না। তো ইউনিভার্সিটি ক্রিকেটের ভাইবটা একদম ডিফারেন্ট। আমি 5 বছর 5টা টুর্নামেন্ট খেলেছি ডিপার্টমেন্টের হয়ে, 3বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। ইউনিভার্সিটি টিমে 2বার খেলেছি, একবার রানার আপ হয়েছে, একবার চ্যাম্পিয়ন হয়েছে। সো ইউনিভার্সিটির ফ্লেভারটা একদম ডিফারেন্ট, মানে নাথিং কম্পেয়ার টু দ্যাট। ন্যাশনাল টিমে খেলা তো অবশ্যই অনেক বড় ব্যাপার, কিন্তু ইউনিভার্সিটি যে মহলটা, এটা আনবিলিভেবল। এখনো কি মনে হয় যে যাওয়া হয় না? মনে হয় অনেক ব্যস্ত আপনি। যাওয়া আহ, হয়? যাওয়া ইদানিং যাওয়া হচ্ছে। কারণ আমার বাচ্চা যেহেতু এইজ লেভেল ক্রিকেট খেলে, ওদের খেলা ঢাকা ইউনিভার্সিটি মাঠে পড়ে। লাস্ট কয়েকদিন উঠাউঠি গিয়েছিলাম। এখন আমার ডিপার্টমেন্টের 50 50 বছর পূর্তি প্রোগ্রাম হচ্ছে, তো যাওয়া হচ্ছে। ব্যাপারটা এরকম, যখন যাওয়া হয় নাই, যাওয়া হয় নাই, এখন গেলে প্রতিদিনই যেতে ইচ্ছে কেমন করে। লাগে বা কখনো মিস করেছেন? কারণ ক্যাম্পাস লাইফ তো আপনি যেটা বললেন খুব আমি ভালো। আমি ক্যাম্পাসে লাইফটা আমার খুব বেশি একটা এনজয় করার সুযোগ হয়নি, কারণ ফার্স্ট ইয়ারের পরে যেহেতু আমি ন্যাশনাল টিমে ঢুকে যাই, এরপরে আর ক্লাস করতে যাওয়া হয়নি, পরীক্ষা দিতে যাওয়া হয়েছে। বাট ঠিক জাদুঘরটা যখন পার হই, এটা একটা আনবিলিভেবল ফিলিং। মনে হয় কি প্রত্যেকটা ধূলিকণার মধ্যে ইতিহাস। আর আমি আসলে থার্ড জেনারেশন। আমার দাদা
ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন 1926 থেকে 1929 আরবি সাহিত্যের। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আমার মা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। আমার শ্বশুর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আমার কাজিন ফারুক ভাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তারপরে আমি, সো থার্ড জেনারেশন, এবং হোপফুলি আমার ছেলেও হয়তো পড়বে ইনশাআল্লাহ। তো ওই যে বললাম না, শাহবাগটা ঢুকলে মনে হয় যে বাংলাদেশের সবকিছু একদম 52 ভাষা আন্দোলন থেকে 24 আন্দোলন সবকিছু তো ওখান থেকেই শুরু, না তো প্রত্যেকটা ধূলিকণার মধ্যে ইতিহাস আছে, এবং আমি খুবই গর্ববোধ করি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আই হ্যাড দ্য অপরচুনিটি টু বি অ্যান্ড পার্ট অফ ইট। আপনি ওই যে 24 আন্দোলনের কথা বললেন, আসলে সেই সময় তো আমরা দেখেছি অনেক কিছু, এবং স্টুডেন্টরা ছিল কিভাবে তারা স্ট্রাগল করেছে, কিভাবে তারা আন্দোলন করেছে। আপনিও তো পার্ট পার্ট ছিলেন তার, এবং না, কেমন লাগে? আমরা বাংলাদেশের সব মানুষই কোনো না কোনো ভাবে এটার পার্ট পার্ট ছিলাম। একটা জিনিস কি, আমি এই আন্দোলনে পক্ষ বা বিপক্ষে বলবো না, বাট আমার কাছে যে জিনিসটা মানে পক্ষ বা বিপক্ষের সেই আহ, আহ, যে ডিবেটে যাচ্ছি না, বাট আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে সিগনিফিকেন্স লেগেছে যে বাংলাদেশের যে কোনো বড় ঘটনার শুরুটা হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং এটা আমরা বাংলাদেশ তৈরি হওয়ার পরের থেকে দেখছি। 48 সালে আর 47-এর পরের থেকে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো আন্দোলন ওখান থেকে শুরু হয়েছে। সো এইটা একটা সিগনিফিকেন্ট ঘটনা, এবং ঢাকা ইউনিভার্সিটি ইজ অল রেগুলারলি প্রডিউসিং অল দ্য বিগ থিংস অফ বাংলাদেশ। সো এটা খুব ভালো লাগে। যখন ন্যাশনাল টিমে ঢুকলেন, এরপর যখন ক্যাম্পাসে গেলেন, আলাদা ভাইব তো পেতেন, সেটা কেমন হ্যাঁ, লাগতো? এটা তো অবশ্যই পেতাম। সব মানে সবাই নোটিস করতো, এটা এটা ভাল লাগতো, বাট আমার কাছে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে গিয়ে ওইখানে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ইয়ে আছে, এবং তারা আমি নর্মালি ফ্যানরা দেখলে যেরকম করে, ওইখানে হচ্ছে কিনা সে আমাদের বড় ভাই অথবা আমাদের ছোট ভাই, ওই আদর বা ওই ভালোবাসাটা বেশি পেয়েছি, তো ওইটা অবশ্যই ভালো লাগতো। এমন হয় না যে আমি ওখানে একদম নায়কের মতো হেরে যাচ্ছি, সবাই হা হা করছে, মানে ওই জিনিসটা যে সবাই ওন করতো যে না, সাদিয়ান নাফিস আমাদের বড় ভাই বা আমাদের ছোট ভাই বা আমার ছাত্র বা আমার অফিসে যারা স্টাফ আছে তারা হচ্ছে আমার ডিপার্টমেন্টে পড়ে, এই এই ফ্যামিলির যে সাপোর্টটা পায় ওইরকম ফিল করতাম, ভালো লাগতো। ভাই, মধুর ক্যান্টিনে কখনো খাওয়া হয়েছে বা চা খাওয়া হয়েছে? না না, মধুর ক্যান্টিনে চা খাওয়া, টিএসসি না তে? না না, টিএসসি তে খাওয়া হয়েছে। মধুর ক্যান্টিনে আমি আনফরচুনেটলি এখন পর্যন্ত কিছু খাই নাই। কারণ হচ্ছে গিয়ে ক্লাসে খুব কম যাওয়া হয়েছে, আর মধুর ক্যান্টিন মোর অর লেস আ পলিটিক্যাল প্লেস, তো ওখানে খুব একটা যাওয়া হয় নাই। বুঝতে আমার পেরেছি। টিএসসি তে অনেকবার যাওয়া হয়েছে, বাট আমি সবচেয়ে বেশি ইউজ করেছি আমার ডিপার্টমেন্ট মানে আমার ফ্যাকাল্টির ক্যান্টিন আর আইবি এর ক্যান্টিন। তার মানে কোনো হলেও তো যাওয়া হয়নি না না, মনে হয়। হলে যাওয়া হয়েছে, আমি কোন এটা হলে? এক্সপেরিয়েন্স, আমি সূর্য সেন হলে, আমি তো সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র, বাট এই হলে খাওয়ার এক্সপিরিয়েন্স করতে যাওয়া হয়েছে। So, বিভিন্ন হলে তো খেতে পারতেন? অনেকে বলতো হ্যাঁ, ডাল না খাওয়া না যেত না না, বা অনেক না খাওয়া না, যেত না। আনবিলিভেবল ডাল, ওই ওই প্রাইসে কে খাবার দিবে, বাট এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে বিভিন্ন হলে ঘুরে খেতে ঘুরে। পেরেছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে খায় না সে বুঝবে না। ওকে। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার তো ক্যারিয়ার অনেক ভালো ছিল, অনেক রেকর্ড ছিল। আমি জাস্ট ২ টা কোয়েশ্চেন, একটা হচ্ছে আপনার ক্যারিয়ারের একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার মনে থাকবে সারা জীবন। আর সারা জীবনের এই যে পার্ট গুলো বললেন, একটা হচ্ছে আপনার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ এবং এখন। মানে এই ৪ পার্টের মধ্যে কোনটা আপনার লাইফে বেস্ট পার্ট ছিল? আর হচ্ছে আপনার ক্যারিয়ারের বেস্ট পার্ট কোনটা ছিল? না, ক্রিকেট খেলার যদি বলতে হয়, প্রথম জিনিস অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা একটা সিগনিফিকেন্ট প্রাপ্তি আমার লাইফে, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। দ্বিতীয়ত ২-৩টা ঘটনা তো থাকবেই, যেমন ফার্স্ট টি-20 ক্যাপ্টেন, এটা পার্ট অফ হিস্ট্রি, এইটা এটা তো কেউ রাইট, কেড়ে নিতে পারবে না। রাইট। তারপর ফার্স্ট টি-20 100, এক বছরের ক্যালেন্ডারে ১,০০০ রান, এটা একটা বড় সিগনিফিকেন্ট ঘটনা। অস্ট্রেলিয়া আহ, এগেইনস্ট এর সেঞ্চুরিটা? ওটা তো আছেই, ওটা তো অবশ্যই আছে। পাশাপাশি যেমন বাংলাদেশের যে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের পক্ষে এক বছরে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস স্কোর, বেশ কিছু অর্জন আল্লাহ তাআলা আমার কপালে রেখেছেন, যেটা আমি খুব ভালো ফিল করি। আর আসলে আর যে জিনিস সেকেন্ড যে প্রশ্নটা করলে, আসলে প্রত্যেকটা লাইফ। প্রত্যেকটা সেগমেন্টই আসলে ইম্পর্টেন্ট। যখন ছোট ছিলাম একরকম, ন্যাশনাল টিমের একরকম, এখন আর এক রকম, বাট পরে আরেক রকম হবে। আরেক রকম হবে। তো আমি এই প্রত্যেকটা পার্টি, আমার কোনো পার্টি মিস করি না। আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে রিগ্রেট নেই তো কোনো? না না, একদমই আমার কোনো রিগ্রেট নাই। লাইফে যা হয়েছে আমি বিশ্বাস করি ভালোর জন্য হয়েছে, এবং প্রত্যেকটা পার্ট ভালো মন্দ আমি এনজয় করেছি বা স্ট্রাগল করেছি, বা এটাই আমার অ্যাচিভমেন্ট মনে আচ্ছা, হয়। আচ্ছা, লাস্ট সেটা হচ্ছে অবশ্যই খেলার সাথে এডুকেশনটাও ইম্পর্টেন্ট। আপনার মেসেজটা কি? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা অনেকে বলে কঠিন, অনেকে বলে সম্ভব না, কিন্তু আমি বলি কি সম্ভব।
কঠিন। যেহেতু এই প্রশ্নটা করলে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন তোমার সাথে শেয়ার, প্রবাবলি ইউ আর দ্য ফার্স্ট পারসন যার সাথে শেয়ার করছি। আমি একটা রিসেন্টলি একটা বইয়ের কাজ করছি। আমি বিসিবিতে কাজ করছি, পাশাপাশি আগে খেলতাম, এখন আমি ইউনিভার্সিটি শিক্ষকতাও করি, ইউনিভার্সিটি অফ স্কলার্সে পড়াই, গেস্ট লেকচার হিসেবে পড়াচ্ছি। তো ওইখানে আমার একটা কলিগের সাথে মিলে আমি একটা কাজ করছি। আমাদের কাজটা হচ্ছে এরকম যে আমি আমি ৩৫ জন ওয়ার্ল্ড রিনোন্ড এবং রেগুলার স্পোর্টস পার্সনের একটা ওদের ইন্টারভিউ নিয়েছি যে ওদের লাইফে পড়াশোনার ইম্পর্টেন্সটা কতটুকু। আর আমার যে কো অথর, ও একটা কাজ করেছে ৩৫টা ইউনিভার্সিটি শিক্ষকের ইন্টারভিউ নিয়েছে যে তাদের তাদের কাছে খেলাধুলার ইম্পর্টেন্সটা কিছু, এটা নিয়ে একটা কাজ করছিলাম। বইটার নাম হচ্ছে গিয়ে প্লে অ্যান্ড স্টাডি উইন দ্য রেস। তো আমরা এই কাজটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে খেলোয়াড়দের জীবনে পড়াশোনাটা কতটা ইম্পর্টেন্ট, আবার যারা রেগুলার মানুষ পড়াশোনা করে তাদের লাইফে খেলাধুলা কতটা ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ইফ ইউ হ্যাভ রাইট, এবং এই কাজটা করতে গিয়ে দেখেছি ইফ ইউ হ্যাভ রাইট ব্যালেন্স, যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে এবং সদিচ্ছা থাকে, এটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। ওকে, মেসেজ ক্লিয়ার যে খেলাধুলার সাথে আপনি যত বড় তারকা হন না কেন, শিক্ষাটা জরুরি, এবং সেই শিক্ষাটা নেওয়া যাবে যদি আমরা চেষ্টা করি। সে যত বড় ক্রিকেটার হোক অথবা যত ব্যস্ত থাক না কেন, অবশ্যই সেটা আপনারাও মানবেন। আশা করি আবারও নতুন কোনো এপিসোডে দেখা হবে। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংকস।